নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আপকামিং এসআই মেইন পরীক্ষার জন্য আমরা আজকে আরো একটা ট্রান্সলেশন করব। অ্যাজ ইউজুয়াল আমরা সবার প্রথম প্যাসেজটা পড়ে নেব। খুব সহজ একটা ট্রান্সলেশন। কি বলছে? এক রাজা ছিলেন, তিনি সর্বদাই অসুস্থ বোধ করিতেন। ঠান্ডা লাগিবার ভয়ে তিনি ঘর হইতে বাহির হইতেন না। শরীর ভালো রাখিবার জন্য তিনি প্রতিদিন ঔষধ খাইতেন, কিন্তু কখনো সুস্থ থাকিতেন না। সর্বক্ষণ রোগের জন্যই চিন্তাকুল থাকিতেন। অবশেষে একদিন এক ব্যক্তি আসিয়া রাজাকে বলিল, মহারাজ, আমি একটি দ্রব্য আপনাকে দিতেছি। ইহা নিয়মিতভাবে ব্যবহার করলে আপনি সম্পূর্ণ সুস্থ হইবেন। এই বলিয়া সে রাজাকে একটা মুগুর দিল এবং তাহা ব্যবহার করিবার প্রণালী বলিল। তাহলে দেখো, এখানে সবার প্রথম যে টেন্সে তোমাকে করতে হবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, মানে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। কারণ এখানে করিতেন রয়েছে, বাহির হইতেন না, তাহলে এগুলো সবই তোমাকে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিটে করতে হবে, মানে সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে। তো দেখো, এখানে প্যাসেজে বেশ কিছু শব্দ রয়েছে যেগুলোর মানে আমাদের আগে বুঝে নিতে হবে। তাহলে রাজা ছিলেন, এটার ইংরেজি তো করতেই পারবে যে দেয়ার ওয়াজ এ কিং, অথবা ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং, এইভাবে করতে পারো। তিনি সর্বদাই অসুস্থ বোধ করিতেন। তাহলে সুস্থ বোধ করা ইংরেজি কি? ফিল ওয়েল। আর অসুস্থ বোধ করা ফিল আনওয়েল। এবার যেহেতু পাস্ট আছে তাই জন্য তোমার ফিল কেও ফেল্ট করতে হবে। ঠান্ডা লাগিবার ভয়। আচ্ছা, এবার ঠান্ডা লাগা ইংরেজি কি? ঠান্ডা লাগাকে বলা হয় হচ্ছে ক্যাচ আ কোল্ড। মাথায় রাখবে, এখানে কোল্ডের আগে কিন্তু এ ব্যবহৃত হবে। ইডিয়ামটা হচ্ছে ক্যাচ আ কোল্ড। এবার কি? তিনি ঘর হইতে বাহির হইতেন না। তাহলে ঘর থেকে বাহির হওয়া ইংরেজি কি? তোমরা বলতে পারো গো আউটসাইড, কেম আউটসাইড। আর ভয়ে তিনি বের হতেন না, তাহলে তুমি চাইলে সেন্টেন্সটাকে এইভাবেও লিখতে পারো যে তিনি ঘর থেকে বেরোতেন না, পাছে ঠান্ডা লেগে যায়। তাহলে এখানে পাছের ইংরেজি কি হবে? লেস্ট। মাথায় রাখবে, যখনই তুমি লেস্ট ব্যবহার করছো তার সাথে তোমাকে কিন্তু শুড অথবা প্রেজেন্ট সাবজাংটিভ মুড অর্থাৎ ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ লেস্ট হি গো অথবা লেস্ট হি শুড গো, এইরকম ভাবে লিখতে হবে। ঠিক আছে? এবার ডেফিনেটলি এখানে হি গো লিখবে না, তোমাকে ঠান্ডা লাগার ইংরেজি লিখতে হবে। শরীর ভালো রাখিবার জন্য তিনি প্রতিদিন ঔষধ খাইতেন। তাহলে ওষুধ খাওয়া ইংরেজি টেক মেডিসিন। প্রতিদিন ইংরেজি এভরিডে অথবা রেগুলারলি, অথবা তুমি চাইলে অন আ রেগুলার বেসিসও লিখতে পারো। শরীর ভালো রাখার জন্য, তাহলে শরীর ভালো রাখার জন্য ইংরেজি কি? টু রিমেইন ফিট, টু স্টে ফিট, টু স্টে হেলদি, এইভাবে লিখতে পারো। কিন্তু কখনো সুস্থ থাকিতেন না, তার মানে আনওয়েল থাকতেন বা ইল থাকতেন ইত্যাদি লিখতে পারো। সর্বক্ষণ রোগের জন্য চিন্তাকুল থাকিতেন। তাহলে চিন্তাকুল থাকা ইংরেজি কি? ওয়ারি। তাহলে সে ওয়ারি থাকতো অ্যাবাউট তার রোগ, মানে ইলনেস লিখতে পারো, ম্যালাডি লিখতে পারো, ম্যালিস বলে একটা শব্দ আছে সেটাও লিখতে পারো, এইলমেন্ট লিখতে পারো ইত্যাদি। অবশেষে একদিন এক ব্যক্তি আসিয়া রাজাকে বলিল। অবশেষে অ্যাট লাস্ট লিখতে পারো। একদিন এক ব্যক্তি, আ পারসন, কেম টু দ্য কিং অ্যান্ড সেড। কি বললো? মহারাজ। মহারাজ ইংরেজি কি হবে? মাই লর্ড লিখতে পারো। আমি একটি দ্রব্য আপনাকে দিতেছি। দিতেছি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং এখানে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াসই করো কারণ কোটেশনের মধ্যে আছে। তাহলে আই অ্যাম গিভিং ইউ আ থিং বা আ স্পেশাল থিং। এখানে চাইলে তুমি গিভের জায়গায় প্রেজেন্ট শব্দটাও ব্যবহার করতে পারো। ইহা নিয়মিত ব্যবহার করলে আপনি সম্পূর্ণ সুস্থ হইবেন। তার মানে ইউ উইল বি ফিট ইফ ইউ ইউজ ইট এভরিডে অথবা অন আ রেগুলার বেসিস। এই বলিয়া, এই বলিয়া মানে কি? এটা বলা হয়ে গেছে। তাহলে হ্যাভিং সেইড দ্যাট বা আফটার সেইং দ্যাট, এই দুটো ভাবেই করতে পারো। সে রাজাকে একটা মুগুর দিল। তাহলে মুগুর দেয়া, দেয়া মানে গেভ অথবা প্রেজেন্টেড। মুগুর ইংরেজি কি হবে? ক্লাব। ক্লাব অ্যাকচুয়ালি তোমার সংগঠনও যেমন হয়, ক্লাব শব্দের আরেকটা মানে হচ্ছে মুগুর। এমনকি দেখবে বেসবল খেলে যে ব্যাট দিয়ে, ওটাকেও ক্লাবই বলা হয়। এই ধরনের জিনিসকে মুগুরের মতো দেখতে।
তাহলে তাকে একটা ক্লাব দিল এবং তাহা ব্যবহার করিবার প্রণালী বলে দিল। তাহলে প্রণালী ইংরেজি কি? মেথড। তার মানে তাকে বলল হাউ টু ইউজ দ্যাট। এইভাবে তোমাকে প্যাসেজটা সাজাতে হবে। তো চলো, এটার একটা মডেল অ্যান্সার আমি করে রেখেছি, সেটা একটু তোমাদের সঙ্গে ডিসকাস করে দিই। তো দেখো কি বলছে। সবার প্রথম বলছে, এক রাজা ছিলেন যিনি সর্বদাই অসুস্থ বোধ করিতেন। আমি একসাথে দুটো সেন্টেন্স করে দিয়েছি। তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং হু। হু কেন লিখলাম? কারণ কিং হচ্ছে পার্সন। এখানে চাইলে তুমি হু এর জায়গায় দ্যাটও লিখতে পারো, কিন্তু এখানে হুটা বেটার সেন্স দিচ্ছে। কারণ দা কিং থাকলে আমি দ্যাট প্রেফার করতাম, যেহেতু এ কিং আছে দ্যাট না ব্যবহার করে আমরা হুই লিখবো। তুমি চাইলে এটাকে আলাদা সেন্টেন্সও করতে পারো। প্রথম সেন্টেন্স তুমি লিখবে এক রাজা ছিলেন, মানে দেয়ার ওয়াজ আ কিং, অথবা ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং ফুল স্টপ। তিনি সর্বদাই অসুস্থ বোধ করিতেন। হি অলওয়েজ ফেল্ট আনওয়েল। এটা আলাদা করে লিখলে হবে। এবার তুমি হিটাকে ড্রপ করে এখানে হু লিখে দিতে পারো। তাহলে কি হয়ে গেল? ওয়ান্স দেয়ার ওয়াজ আ কিং হু অলওয়েজ ফেল্ট আনওয়েল। এরপর কি? ঠান্ডা লাগিবার ভয় তিনি ঘর হইতে বাহির হইতেন না। তাহলে সবার প্রথম হচ্ছে তিনি ঘর থেকে বেরোতেন না, পাস্ট টেন্সে করতে হবে। তাহলে হি ওয়েন্ট আউটসাইড। হি ওয়েন্ট আউটসাইড মানে তিনি বাইরে বেরোতেন। তার আগে আমরা ব্যবহার করলাম বেয়ারলি শব্দটা। বেয়ারলি শব্দটার মানে হচ্ছে বেরোতেন না বললেই চলে, মানে নেগেটিভ করতে হয়। এরকম বেশ কিছু শব্দ আছে, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি। মানে আমরা বাংলায় যেটাকে বলি উচিত কদাচিৎ, মানে প্রায় বেরোতেন না বললেই চলে। ঠিক আছে? এবার এই বেয়ারলিটাকে তুমি যদি সেন্টেন্সের শুরুতে নিতে, তাহলে রুল অফ ইনভার্সন অ্যাপ্লাই করতে হতো। তো সেক্ষেত্রে কি হতো? যে বেয়ারলি ডিড হি গো আউটসাইড, এইভাবে লিখতে হতো। তো সেরকম জটিলতায় আমি যাইনি, আমি সিম্পল লিখেছি হি বেয়ারলি ওয়েন্ট আউটসাইড। আরো যদি সিম্পল করতে চাও, হি ডিড নট গো আউটসাইড, তিনি বাইরে বেরোতেন না। লেস্ট হি ক্যাচ আ কোল্ড। এটা তোমাদের মনে হতে পারে স্যার হি ক্যাচ হলো কেন? এখানে দুটো উত্তর হতে পারে। হি শুড ক্যাচ, এটা বেশি ফর্মাল, কারণ কম্পিটিটিভে আমরা লেস্টের ব্যবহার শিখেছি, লেস্টের সাথে শুড ব্যবহৃত হয়। কম্পিটিটিভে যেটা আমরা শেখাই না বা শিখিনি, সেটা হচ্ছে লেস্টের সাথে আমরা ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট সাবজাংটিভ মোডও ব্যবহার করি। প্রেজেন্ট সাবজাংটিভ মোড মানে সেখানে তোমার হি গো হবে। আমরা বলি না যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যোগ হয়, হি গোস। কিন্তু লেস্টের ক্ষেত্রে তোমার হি গোই হবে, মানে সাবজেক্ট যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম হবে, সেখানে কোনো এস ইএস অথবা পাস্ট ফর্ম কিচ্ছু যুক্ত হবে না। তাহলে এটা একটা হতে পারে। আর যদি কনফিউশন থাকে, তাহলে লেস্ট ই শুড ক্যাচ এ কোল্ড, এটাও লিখতে পারো। যেটা অনেকে ভুল করবে, স্যার কোল্ড তো আনকাউন্টেবল, তাহলে তার আগে এ হলো কেন? আরে বাবা, এটা একটা ইডিয়াম। তাহলে লেস্ট ই ক্যাচ আ কোল্ড, তাহলে এইভাবে লিখতে পারো। আচ্ছা, যদি আরো সিম্পল করতে চাও, তাহলে ঠান্ডা লাগার ভয়, তাহলে ইন ফিয়ার অফ ক্যাচিং আ কোল্ড হি রেয়ারলি অথবা হি হার্ডলি ওয়েন্ট আউটসাইড, এইভাবেও তুমি লিখতে পারো। এরপর কি বলছে? শরীর ভালো রাখার জন্য তিনি প্রতিদিন ওষুধ খাইতেন। তার মানে তিনি ওষুধ খেতেন, হি টুক মেডিসিন। তাহলে কি লিখলাম? হি টুক মেডিসিন রেগুলারলি বা অন আ রেগুলার বেসিস। কেন? পারপাস বোঝানোর জন্য আমরা ইন অর্ডার টু এই ফ্রেজটা ব্যবহার করি। তাহলে হি টুক মেডিসিন রেগুলারলি ইন অর্ডার টু স্টে হেলদি। এখানে হেলদির থেকেও ভালো শব্দ হবে ফিট, কারণ এখানে কি বলেছেন? সুস্থ থাকার জন্য। হেলদি মানে একদম শরীর ঠিকঠাক, হেলদিও চলতে পারে অথবা ফিটও লিখতে পারো, তাই তো? তাহলে হি টুক মেডিসিন রেগুলারলি ইন অর্ডার টু স্টে হেলদি বা টু স্টে ফিট, কিন্তু কখনো সুস্থ থাকিতেন না, তার মানে সবসময় অসুস্থ থাকতেন। তার মানে হাউ এভার হি সাফার্ড ফ্রম ক্রনিক ইলনেস। এটাকে আমি একটু চেঞ্জ করেছি, মিনিংটা সামান্য চেঞ্জ হয়ে গেছে। তুমি চাইলে এখানে সিম্পল এটা লিখে দিও যে তিনি কখনো সুস্থ থাকতেন না, হি নেভার স্টেড হেলদি বা ফিট, বা হি অলওয়েজ রিমেইনড
আনওয়েল, এটা লিখতে পারো। এখানে আমি ক্রনিক ইলনেস কেন লিখেছি? ক্রনিক ইলনেস এই কারণে লিখেছি, ক্রনিক মানে হচ্ছে যেটা বারে বারে ফিরে ফিরে আসে এবং দীর্ঘস্থায়ী একটা অসুখ, সেখানটায় সে সাফার করছে। অ্যাকচুয়ালি তার কিন্তু কোনো রোগ নেই, এটা হচ্ছে তার মনের রোগ, তিনি ভাবছেন। তো সেই কারণেই আমি বললাম যে হি সাফার্ড ফ্রম ক্রনিক ইলনেস, যদিও এটা কোনো ইলনেস বা এলিমেন্ট নয়, এটা তার মনের অসুখ। তো সেক্ষেত্রে তুমি এই ক্রনিক ইলনেস শব্দটা নাও ব্যবহার করতে পারো, বেটার হয় তুমি এরকম লেখো যে হি টুক মেডিসিন অন আ রেগুলার বেসিস ইন অর্ডার টু স্টে হেলদি, হাউএভার হি অলওয়েজ রিমেইনড আনওয়েল। তাহলে একদম সিম্পল হয়ে গেল। যদি একটু প্যারাফ্রেজ করতে চাও, মিনিংটা সামান্য চেঞ্জ হবে কিন্তু মোটামুটি ঠিক থাকবে, তখন লিখতে পারো হাউএভার হি সাফার্ড ফ্রম ক্রনিক ইলনেস। যদিও ক্রনিক ইলনেস কিন্তু একটা সত্যিকারের রোগ, অর্থাৎ যেটা দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু প্যাসেজটা পড়ে মনে হচ্ছে না তার যে রোগটা এটা সত্যি রয়েছে, এটা মনের অসুখ, এটাই আমরা ধরতে পারি বা সেই দিকেই যাচ্ছে। তো যাই হোক, এরপর কি বলছে? সর্বক্ষণ রোগের জন্যই চিন্তাকুল থাকিতেন। তাহলে এখানে কি লিখলাম? তিনি চিন্তাকুল থাকিতেন মানে হি ওয়ারিড, তো সেটাই লেখা হয়েছে হি ওয়ারিড। সব সময়, সব সময়ের ইংরেজি কি লিখলাম? পারপিচুয়ালি। এখানে অলওয়েজ এর একটা সিনোনিম কি হতে পারে? পারপিচুয়ালি, মানে কোন রকম বিরাম বিশ্রাম নেই। তাহলে ওয়ারিড এর সাথে প্রেপোজিশন কি হয়? অ্যাবাউট। তাহলে হি ওয়ারিড পারপিচুয়ালি অ্যাবাউট হিজ ম্যালিজ। এই যে শব্দটা ব্যবহার করলাম এটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ। তুমি এখানে ডিজিজ ব্যবহার করতে পারো, তুমি এখানে ম্যালাডি শব্দটা ব্যবহার করতে পারো, কিন্তু বেস্ট ফিট করবে ম্যালিজ। ম্যালিজ হচ্ছে এমন একটা অসুখ, মানে তুমি ভালো নেই, অ্যাকচুয়ালি সত্যিকারের শরীর খারাপ হয়েছে সেটা নয়, তোমার মধ্যে এমন একটা ফিলিংস আসছে যে ফিলিংসটা তোমায় বোঝাচ্ছে তুমি ভালো নেই বা তুমি অসুস্থ, কিন্তু সেই অসুস্থতার রিজনটা তুমি জানো না, যে কেন তুমি অসুস্থ, দ্যাট ইউ ডোন্ট নো। তো এইটাকে কিন্তু ডিজিজ বলে না, এই পার্টিকুলার ফিলিংসটাকে বলে ম্যালিজ, যেটা এই লেখার ক্ষেত্রে অত্যন্ত উপযুক্ত একটা শব্দ। তাহলে এরপর কি বলছে? অবশেষে একদিন এক ব্যক্তি আসিয়া রাজাকে বলিল, মহারাজ, আমি একটি দ্রব্য আপনাকে দিতেছি। তাহলে অবশেষে ইংরেজি কি হবে? অ্যাট লাস্ট। তাহলে অ্যাট লাস্ট লিখলাম। একদিন এক ব্যক্তি আসিয়া রাজাকে বলিল, আ ম্যান আসিল, ইংরেজি কেম টু দ্য কিং অ্যান্ড সেইড। তাহলে এইটুকুনের ইংরেজি হলো একদিন এক ব্যক্তি আসিয়া রাজাকে বলিল, মহারাজ। তাহলে কি হবে? মাই লর্ড, আমি একটি দ্রব্য আপনাকে দিতেছি। আই এম গিভিং ইউ আ ইউনিক থিং। মাথায় রাখবে ইউনিকের আগে এ ব্যবহৃত হয়, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে তার আগে আর্টিকেল এ ব্যবহৃত হয়। ইউনিকটা আমি প্যাসেজের সেন্স অনুযায়ী যোগ করেছি, তুমি না চাইলে নাও দিতে পারো, তুমি লিখতে পারো আই এম গিভিং ইউ আ থিং, আই গিভিং ইউ অ্যান অবজেক্ট ইত্যাদিও লিখতে পারো, কিন্তু সেন্সটা আর একটু বলিষ্ঠ করার জন্য আমি একটা ইউনিক থিং শব্দটা যোগ করেছি। তারপরে কি বলা হচ্ছে? ইহা নিয়মিতভাবে ব্যবহার করলে আপনি সম্পূর্ণ সুস্থ হইবেন। মানে স্ট্রাকচার হচ্ছে যদি আপনি এটা নিয়মিত ব্যবহার করেন আপনি সুস্থ হইবেন। তাহলে যদি ইহা নিয়মিত ব্যবহার করেন ইংরেজি কি হবে? ইফ ইউ ইউজ ইট অন আ রেগুলার বেসিস, কমা, ইউ উইল স্টে ফিট বা স্টে হেলদি। অথবা এখানে লেখা হয়েছে ইউ উইল বি ফিট ইফ ইউ ইউজ ইট এভরিডে। এখানে রেগুলার বেসিস আমি আগে একবার রেগুলারলি ব্যবহার করেছি, তাই জন্য এখানে এভরিডে শব্দটা ব্যবহৃত হয়েছে। খেয়াল করবে এভরি এবং ডের মাঝখানে স্পেস রয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। যদি এভরিডে একসাথে ব্যবহৃত হতো সেটা অ্যাডজেক্টিভ। যেমন যখন আমরা বলবো এভরিডে নিউজপেপার, সেখানে কিন্তু মাঝখানে কোনো স্পেস থাকবে না, কারণ নিউজপেপার নাউন, তার আগে আমার অ্যাডজেক্টিভ দরকার। কিন্তু এখানে এভরিডে শব্দটা ইউজকে কোয়ালিফাই করছে, মানে ভার্বকে কোয়ালিফাই করছে, সুতরাং এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলে এভরি আর ডে এর মধ্যে ডেফিনেটলি গ্যাপ থাকবে। এরপর কি বলছে? এই বলিয়া সে রাজাকে একটি মুগুর দিল। তার মানে কি? এটা আগে বললো, তাহলে পাস্ট পারফেক্ট, এবং সেক্ষেত্রে আমরা কি করলাম? পারফেক্ট পার্টিসিপল করলাম। পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং সেইড দিস। এটা যদি শুধু প্রেজেন্ট পার্টিসিপল হতো তাহলে কি হতো?
সেইং দিস। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কি? হি হ্যাড সেইড দিস অ্যান্ড প্রেজেন্টেড। তাহলে ওই হ্যাড সেইডটা হয়ে গেল হ্যাভিং সেইড, আর যেটা মেইন ভার্বের সাবজেক্ট সেটাও পার্টিসিপেলের সাবজেক্ট হয়, যেটা এখানে হি। তাহলে সেটাই হলো যে হ্যাভিং সেইড দিস হি প্রেজেন্টেড দ্য কিং উইথ আ ক্লাব। তুমি চাইলে এখানে উইথ না দিয়ে লিখতে পারো হি প্রেজেন্টেড আ ক্লাব টু দ্য কিং, এটাও লেখা যেতে পারতো। তাহলে কি হলো? হি প্রেজেন্টেড দ্য কিং উইথ আ ক্লাব অ্যান্ড শোড হিম, শোড মানে তাকে দেখালো, হাউ টু ইউজ ইট। অথবা না চাইলে তুমি লিখতে পারো showed him the method of using it, বা এই using the club, এইভাবে লেখাটাকে শেষ করতে পারো। পরবর্তী ভিডিওতে আমি আরো একটা ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব।